এক জঙ্গলে বাস করত এক হাঁস দম্পতি, আর ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক দুষ্ট শেয়াল। বল্টু শেয়াল প্রতিদিন ওই হাঁস দম্পতিকে ধরার জন্য চেষ্টা করত, কিন্তু হাঁস দম্পতিও ভীষণ চালাক ছিল, তাই বল্টু শেয়াল ওদেরকে ধরতেই পারে না। একদিন হাঁস দম্পতি নদীতে নেমে শিকার ধরছিল। তখন হাঁসা হাসিকে বলল, গিন্নি ও গিন্নি, এভাবে আর কতদিন বলো? কেন, কি হলো গো? কি হয়েছে সেটা তুমি জানো না বুঝি? আমাদের যে সন্তান নেই, সন্তান ছাড়া ভবিষ্যৎ কেমন হবে বলো? কে তোমাকে মা আর আমাকে বাবা বলে ডাকবে বলো? সে খেয়াল কি আছে তোমার? আমি তো অনেক দিন থেকেই চেষ্টা করছি, কিন্তু ডিম না দিলে বাচ্চা হবে কি করে বলো? আমি কি চেষ্টা কম করছি? হয়েছে হয়েছে, তুমি কত চেষ্টা করো সে আমার জানা আছে। চলো চলো, এখন বাসায় ফিরে যাই। ওই দুষ্ট পাজি শিয়ালটা আবার আশেপাশে কোথাও লুকিয়ে আছে নাকি কে জানে। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। এই বলে হাসা আর হাসি সেদিনের মতো বাসায় চলে গেল। এদিকে পাজি শিয়ালটা হাসাহাসির খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। উফ, কয়দিন থেকে আমি ওই পাজি হাসার হাসিকে খুঁজে বেড়াচ্ছি, পুরো জঙ্গল খুঁজেও পাচ্ছি না। কোথায় যে ওরা লুকিয়ে পড়েছে কে জানে। আগে তাও একটু একটু দেখা যেত, কিন্তু এখন তো দেখাই যাচ্ছে না। অনেকবার ওদের আক্রমণ করেও ধরতে পারিনি। কি যে করি, তবে যে করেই হোক ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই হাসি একটি ডিম দিল। ওগো শুনেছো, খোদা মনে হয় এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন। দেখেছো আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি। হ্যাঁ হাসি, সেটাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, এতদিন পর একটা খুশি সংবাদ নিয়ে আসলে। শোনো, আজকে থেকে তোমাকে আর শিকার ধরতে যেতে হবে না, তুমি বাসাতেই থাকবে আর ডিমটা পাহারা দিবে। আমি একাই গিয়ে শিকার ধরে নিয়ে আসবো। যদি ওই পাজি শিয়াল এই ডিমটা দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তুমি আবার ওই শিয়ালটাকে ধরা দিও না। তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না হাসি, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। তুমি তোমার খেয়াল রেখো আর ডিমটাকে দেখে রেখো। যে কোনো সময় ওই পাজি শিয়ালটা আবার চলে আসতে পারে। এদিকে গাছের আড়ালে লুকিয়ে দুষ্টু পাজি শিয়াল হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। ও, তাহলে তোরা এখানে, আর আমি পুরো জঙ্গল তোদের খুঁজে বেড়াচ্ছি। বাহ, হাসিটা তো দেখছি ডিমও দেওয়া শুরু করেছে। বাহ, তাহলে তোদের আর আমি বিরক্ত করব না। এখন তোদের যখন ছানা হবে, ওই ছানা সমেত তোদেরকে আমি কচকচ করে গিলে ফেলবো। কচি ছানার মাংস বলে কথা। এই বলে দুষ্টু শিয়াল সেখান থেকে চলে গেল। উফ, সেই কখন থেকে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারলাম না। মাছ ধরতে না পারলে আমি বা কি খাবো, আর হাসির জন্য বা কি নিয়ে যাব। দেখি আরেকটু চেষ্টা করে কোনো মাছ টাছ পাই কিনা। ওগো, তোমার এখন আসার সময় হলো। আমি তোমার জন্য কত চিন্তা করছি। ওই পাজি শিয়ালটা তোমার কোনো ক্ষতি করেনি তো? না না হাসি, আমি একদম ঠিক আছি। ওই পাজি শিয়াল আমাকে দেখেইনি। কিন্তু হাসি, তোমার সবকিছু ঠিক আছে তো? ওই পাজি শিয়াল কি এখানে এসেছিল? না গো, কেউ আসেনি। সারাদিন থেকে আমি ডিমটাই পাহারা দিয়েছি। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হাসি আরো বেশ কয়েকটা ডিম দিল। একদিন হাসি তার ডিমগুলো নিয়ে তা দিতে বসলো। হাসি, ডিমগুলো ভালো করে তা দিও। আমি নদীতে যাচ্ছি শিকার ধরতে, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর সন্ধ্যার আগেই বাসায় ফিরে এসো। আজও দুষ্টু পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। আরে বাহ, হাসি তো দেখছি ডিমে তা দিতে বসেছে। আর কিছুদিনের মধ্যে ওই ডিমগুলো থেকে বাচ্চা হবে।
আর আমি তখন বাচ্চা সমেত ওই হাসাহাসিকে মজা করে খাবো। কচি ছানা বলে কথা, কতদিন থেকে যে খাই না। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাঁসের ডিম ফুটে 5টি ছানা বের হলো। ওগো, দেখছো আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হাসি, সত্যি আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। কি যে আনন্দ হচ্ছে, এতদিন পর আমি বাবা হতে পারলাম। চলো চলো, এক কাজ করি, তাড়াতাড়ি ছানাগুলোকে নিয়ে আমরা নদীতে চলে যাই, নদী থেকে ওদেরকে কিছু খাইয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, চলো তাই করি। এদিকে দুষ্টু পাজি শিয়ালটা জঙ্গলের ভেতরে খাবারের খোঁজ করছিল। উফ, সকাল থেকে এতক্ষণ ধরে বসে আছি, কিন্তু একটা শিকারও পেলাম না। ক্ষুধার জ্বালায় এদিকে আবার পেটটা চোচো করছে। কি যে করি, আর হাঁটতেই পারছি না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে শিয়ালের মনে পড়ে গেল হাসা আর হাসির কথা। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই হাসা আর হাসির কথা। অনেকদিন আগে তো ডিমে তা দিতে বসেছিল। মনে হচ্ছে এতদিনে হাসা হাসির ছানা ডিম থেকে বেরিয়েছে। যাই যাই, ওই কচি ছানাগুলো খেয়ে আসি। এরপর শিয়াল চলে গেল হাসা ও হাসির বাসায়। সেখানে গিয়ে দেখলো হাসা আর হাসি নেই এবং তাদের ছানাও নেই। আরে আরে, এটা কি হলো? আমি তো অনেক দেরি করে ফেলেছি। হাসা হাসি তো ওদের ছানা ফুটিয়ে এখান থেকে চলে গেছে। এটা কোনো কথা হলো? তবে আমি এত সহজে হাল ছাড়ছি না। ওরা এই জঙ্গল ছেড়ে কোথায় যাবে? নিশ্চয় এই জঙ্গলের কোথাও না কোথাও ওরা লুকিয়ে আছে। ওদেরকে আমায় খুঁজে বের করতেই হবে। এরপর দুষ্টু পাজি শিয়াল হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজতে লাগলো। আরে, ওই তো হাসাহাসি ওদের ছানাকে নিয়ে নদীর পানিতে সাঁতার কাটছে। না, এখন ওদেরকে দেখা দেয়া যাবে না। যেই না সাঁতার কেটে উপরে উঠে আসবে, তখন হঠাৎ করে ওদের আক্রমণ করে ওদেরকে ধরে মেরে ফেলতে হবে। তারপরেই কচকচ করে চিবিয়ে খাবো। হে হে হে। এখন একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। এই বলে শিয়াল ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শিয়াল কি পারবে হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজে বের করতে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে বোকা শিয়াল ও চালাক হাঁসের দ্বিতীয় পর্বটা দেখতে ভুলো না। এই কে কি টয়লেটের দরজাটা আবার বন্ধ কেন? এই কে রে? টয়লেটের ভেতরে কে আছিস? তাড়াতাড়ি দরজা খোল, আমি টয়লেটের ভেতরে যাব। বলছি কি বন্ধু বল্টু, আমি যে মন্টি বানর আছি ভেতরে, আমার যে অনেক সময় লাগবে। তুই এক কাজ কর, তুই বরং ঝোপের আড়ালে যা, আমার শেষ হলে তবেই আমি বের হব। ওরে বাবারে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। যাই যাই, তাড়াতাড়ি করে ঝোপের আড়ালেই চলে যাই। পেট শান্তি তো দুনিয়া শান্তি। কি ব্যাপারটা কি? পায়ের উপর এমন ঠান্ডা লাগছে কেন? একবার দেখি তো। ওরে বাবারে, এ তো দেখছি সাপ। পালা বল্টু পালা, তাড়াতাড়ি পালা এখান থেকে। সে কি গো, তোমার আবার কি হয়েছে? এভাবে পাগলের মতো করে তুমি আবার পা কেন নাচাচ্ছ? কি হয়েছে কি তোমার, বলো আমাকে। ওরে বাবারে, ফুস ফুস। আরে আরে, কি হয়েছেটা কি? তুমি এভাবে ফুসফুস কেন করছো? কি হয়েছে কি, বলবি তো আমাকে? আরে কি তোমার শরীর থেকে এমন বাজে গন্ধ কেন আসছে? বলছি কি, তুমি বুঝি পায়খানা করে পানি নাওনি? না, আসলে ঝোপের আড়ালে আমি পায়খানা করতে গিয়েছিলাম, আর সেখানেই একটা সাপ এসে আমার পায়ের উপর উঠে পড়েছিল। আমি আর কখনো ওই ঝোপের আড়ালে যাব না, সেখানে আমি পানির বদনাটাও রেখে এসেছি। তোমার মতো স্বামীর তো এটা হওয়াই উচিত ছিল, যত সব। আর হ্যাঁ, শোনো, তুমি আমাদের মেয়ে টিনার জন্মদিনের কিন্তু আর বেশি দিন বাকি নেই। তুমি এক্ষুনি জঙ্গলে গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে এসো।
আচ্ছা আচ্ছা বউ, ঠিক আছে ঠিক আছে, এই আমি এক্ষুনি যাচ্ছি। শোন বিল্লু, আমি আমার মেয়ের জন্মদিন পালন করব, তোর দাওয়াত থাকলো, তুই কিন্তু অবশ্যই আমার মেয়ের জন্মদিনে আসবি। এসব আবার তুমি কি বলছো কি বলতো ভাই? তোমার মেয়ের জন্মদিন আর আমি কিনা যাব না? তা বলি তোমার মেয়ের জন্মদিন কবে? এই তো এই মাসের 40 তারিখে। তাই এবার আমি চলি গো, আমাকে আবার আরো বেশ কয়েকজনকে দাওয়াত দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বল্টু ভাই। একে কি বল্টু ভাই আবার কি বলে গেল কি? কোনো মাসের আবার 40 তারিখ হয় নাকি? কি যে বললো কিছুই তো বুঝতে পারলাম না। যাই আমি বরং ওর বাড়ি থেকে একটু শুনে আসি। একে কি বল্টু ভাই, তুমি যে আমাকে দাওয়াত দিয়ে এলে, তা বলছি কোন মাসের 40 তারিখ বলো তো? আমার জানা মতে তো কোনো মাসের 40 তারিখ হয় না। এই হাদারাম, তোকে আবার কে বলেছে 40 তারিখ? হ্যাঁ, একে কি বল্টু ভাই, তুমি হঠাৎ রাগ করছো কেন? তুমি তো বলে এলে 40 তারিখ। ও হ্যাঁ হ্যাঁ, 40 তারিখই তো হবে। শোন শোন, তোকে তো আমি বলতেই ভুলে গেছি, এই মাসের তো আজকে মাত্র 1 তারিখ, আর ওই মাসের 10 তারিখে আমার মেয়ের জন্মদিন। তাই তো আমি 40 তারিখ বলে এসেছি। এখন তুই বল, আমি কি ঠিক বলিনি? হ্যাঁ, এবার তো আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই, তুমি তো আমাকে পরের মাসের 10 তারিখ বললেই পারতে। শুধু শুধু 40 তারিখ বলার কি দরকার ছিল? যত সব। বউ, আমি মাঠে কাজ করতে যাচ্ছি, আমার কোদালটা একটু দাও তো। বাবা, ও বাবা, তুমি তো দেখছি একদম ইঁদুরের মতো। ইঁদুররা যেমন এই গাছ থেকে ও গাছে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি তুমি এই কাজ ছেড়ে ও কাজ ধরো। এখন আবার তুমি কোদাল নিয়ে কি করবে বাবা শুনি? কি আর করবো, ব্যবসা ধরেছিলাম, কিন্তু ব্যবসা তো ঠিক মতো করতেই পারলাম না। তাই তো এবার ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে। ব্যবসায় লাভ না হলে তো অন্য কাজ করতেই হবে, তাই না? এরপর বল্টু কোদাল নিয়ে জমিতে যায়, আর সে জমিতে গিয়ে মাটি কাটতে থাকে। মাটি কাটতে কাটতে হঠাৎই বল্টু মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আরে আরে বল্টু, তুই আবার এখানে মাথা ঘুরে পড়ে গেলি কেন? এসব কাজ তুই কেন করছিস বলতো? তুই কি আর এইসব কাঠ পড়া রোদের মধ্যে এসব কাজ করতে পারবি নাকি বলতো? শোন শোন, এইসব কাজ তোর দ্বারাই হবে না। শোন, তুই এক কাজ কর, রাস্তার মোড়ে খাবারের একটা দোকান দে, সেখান থেকে তুই অনেক ভালোই লাভ করতে পারবি। মামা, তুমি যে একদম ঠিক কথা বলেছো, এসব কাজ যে আমাকে দিয়ে হবে না, আমাকে ওই খাবারের দোকানই দিতে হবে। ঠিক আছে গো মামা, এখন একটু আমার সুস্থ লাগছে, এই আমি চলি। কি গো, তুমি না জমিতে কাজ করতে গিয়েছিলে? বলি, সেখানেও নিশ্চয় কোনো কাজ করে আসতে পারোনি। আমি বলেছিলাম না, তোমার মতো স্বামীর দ্বারা কোনো কাজ করা একেবারেই সম্ভব নয়। বউ, এবারে আমি একটা ভালো ব্যবসার আইডিয়া পেয়েছি, ব্যবসাটা খুব ভালো। আমি ভেবেছি এবারে আমি রাস্তার মোড়ে একটা বিরিয়ানির দোকান দেব। তুমি তো খুব ভালো বিরিয়ানি বানাতে পারো, বলো? বাবা বাবা, তুমি তো সবসময় অনেক কিছু করো, বলো? এবার না হয় তুমি একটা বিরিয়ানির দোকান দাও, দেখো বিরিয়ানির কোনো ব্যবসা তুমি করতে পারো কি না। বিরিয়ানি আছে, বিরিয়ানি খেয়ে যান খেয়ে যান, অনেক সুস্বাদু বিরিয়ানি আছে, একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন আসুন, বিরিয়ানি খেয়ে যান, বিরিয়ানি। এই বল্টু, এই বলছি, তুই এভাবে এত চিৎকার কেন করছিস? তোর দোকানে তো পোস্টার লাগানোই আছে, যার বিরিয়ানি খেতে ইচ্ছা করবে সে বিরিয়ানি খেয়ে যাবে। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে কিংকং ভাই, আজ থেকে আমি আর চিৎকার করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার দে তো দে, আমাকে 1 প্লেট বিরিয়ানি দে। আরে বাহ, অনেক স্বাদের বিরিয়ানি রান্না করেছিস তো, বেশ ভালো হয়েছে। এই নে তোর বিরিয়ানির টাকা। এই যে ভাই, এই যে আপনি যে এখানে বিরিয়ানি বিক্রি করছেন, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। এখানে বিরিয়ানির হাঁড়িও আছে, তাহলে আবার আপনি শুধু শুধু এই পোস্টার কেন লাগিয়ে রেখেছেন? ওটা খুলে ফেলুন আর আমাকে বিরিয়ানি দিন। আরে আরে, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পোস্টারটা খুলে ফেলছি। এরপর বল্টু চুমকির কথা শুনে পোস্টার খুলে ফেলে, আর চুমকি বিরিয়ানি খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন, কি ব্যাপার কি বল্টু, তুই এভাবে এখানে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? বলছি তোর ব্যবসা কেমন চলছে বলতো?
হ্যাঁ রে বানর, মনে তো হচ্ছে আমি এই ব্যবসাটাও করতে পারবো না। প্রথম প্রথম তো ব্যবসাটা আমার বেশ ভালোই চলছিল, কিন্তু এখন আর চলছে না। কোনো কাস্টমারই যে আমার দোকানে আর আসছে না। আসবে আবার কোত্থেকে? তুই যে একটা ব্যানার লাগিয়েছিলি, সেই ব্যানারটা কোথায়? বলি, তুই যে বিরিয়ানি বিক্রি করিস, সেটা কি কেউ জানে নাকি বলতো? বন্ধু, একটা ম্যাডাম এসেছিল আমাদের দোকানে, বলছিল ওই ব্যানারটার জন্য নাকি বিরিয়ানির দোকানটাই ঠিক মতো দেখা যায় না। তার কথা শুনে আমি ব্যানারটা খুলে রেখেছি, আর সেদিনের পর থেকে আমার ব্যবসা লাঠি উঠেছে। লাঠি উঠবে না আবার? তুই তো সবসময় এভাবেই ধরা খাস। দোকানে কি বিক্রি হয় সেটা যদি কেউ না জানে, তাহলে তোর দোকানে কেন আসবে বলতো? তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে ব্যানারটা লাগা। কিরে বল্টু, তোকে বলেছিলাম না? ওই দেখ দেখ, কাস্টমার দিয়ে দোকান একদম ভরে গেছে। এবার জলদি করে আমাকে এক প্লেট বিরিয়ানি দে। তুই একদম ঠিক কথা বলেছিস বন্ধু। আজ থেকে আমি আর কখনো অন্যের কথা কানে নেব না, নিজের বুদ্ধিতে নিজেই চলবো। চোখে কাজল, নাকে নলক, চুলে লম্বা বেনি, ঢোলা ঢালা পোশাক পরা, সারা অঙ্গখানি। মাইয়ার দিলটা কেমন জানি, ও মাইয়ার দিলটা কেমন জানি। ও ছোট রানী, বড় রানী, কি ব্যাপার? রান্না কত দূর? এত সময় লাগে রান্না করতে? মাঠের কাজগুলো কে করবে শুনি? ওই দেখো দিদি, শুরু হয়ে গেছে শ্বশুরের বেটার চেঁচামেচি। এই যে খাবার রেডি আছে, এখানে এসে খেয়ে যাও দেখি। দিদি, ওই শ্বশুরের বেটার খাবারটা আমাকে দাও দেখি, ওকে খাবার দিয়ে আমরা মাঠে যাই। আচ্ছা ঠিক আছে, দেরি হলে আবার ওই শালার বেটার কথা শুনতে হবে। এই যে ছোট রানী, বড় রানী, তা রান্না করতে করতে তো দুপুর গড়িয়ে গেল। মাঠে যাওয়ার কথা কি মনে আছে? সে আবার ভুলে যাওয়ার কথা নাকি, সে তো রোজই করছি। দিদি, হয়েছে তোমার, এখন চলো। এসব বলে তারা দুজন মাঠের দিকে যেতে থাকে। তখন তাদের দেখে বল্টু শিয়াল হেসে হেসে বলে, মায়েরি, ভাগ্যগুণে এমন দুটো বউ পেয়েছি, ওরা মাঠে হাল চাষ করবে আর আমি বিছানায় শুয়ে শুয়ে মুড়ি চাবাবো। হা 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 হা। কিছুক্ষণ পর, হ্যাঁ রে ছোট, অনেকক্ষণ হয় চাষ করছি, হাঁটতে হাঁটতে তো পায়ের ব্যথা ধরে গেল, আর যে পারছি না রে ছোট। দিদি, তুমি তো হাঁটতে পারবেই না, সকাল থেকে যে তুমি না খেয়ে আছো। চলো এখন দুজন মিলে কিছু খেয়ে তারপর বাকি কাজ করব। এই বলতে বলতে সেখানে বানর ও কিংকং চলে আসে এবং দুই বউকে দেখে বলে, আরে আরে দেখ বানর, বল্টুর ওই দুই বউ কিভাবে মাঠে হাল চাষ করছে। এমন পরিশ্রমী বউ এই শিয়াল পাড়ার আর কোনো একটাও নেই। বল্টুর কপাল ভালো বলতে হবে। আর শালা আমার বউ সারাদিন শুধু টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত। কাজের কথা বললে হয়তো ঝাড়ু নয়তো লাথি মেরে বের করে দেয়। কি খাটাস মার্কা বউ রে বাবা, কাজের কথা বললে সাপের মতো তো এড়ে আসে। তুমি তো তোমার দুঃখের কথা বললে, আর আমার কথা শুনবে? তুমি তো শুনলে এই বন ছেড়ে পালাবে। আমার বউকে কাজের কথা কিছু বললে সে তো রামদানি আমার গলায় বসে। আর জীবনের মায়া কার না আছে বলো? তাই তো আর কিছু বলি না, সব কাজ নিজে করে ফেলি। আচ্ছা চল এবার, বেশি দেরি হয়ে গেলে বউয়ের হাতে আবার মার খেতে হবে রে। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে তারা দুই বউ বলে, দিদি, এদিকে তো সব কাজ শেষ হয়ে গেল, চলো এবার বাড়ি যাই। ওদিকে তো আবার শ্বশুরের বেটাকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ চল, বড্ড দেরি হয়ে গেছে রে। এসব বলে তারা দুই বউ বাড়ির পথে যেতে থাকে। ওদিকে বল্টু শিয়ালের কাছে বনের সর্দার বাঘ যায়, আর বাঘ বলে, বল্টু, এই বল্টু, বাড়িতে আছিস নাকি রে? কে? আরে সর্দার সাহেব যে, তা কি মনে করে এই গরিবের বাড়িতে? শোন, আগামীকাল আমার জমিতে হাল চাষ দিতে হবে রে। তা তুই কি হাল চাষ দিতে পারবি?
শুনলাম তোর দুই বউ নাকি মাঠে খুব সুন্দর হাল চাষ করে রে। একদম ঠিক শুনেছেন, আমার দুই বউ একদম খাঁটি সোনা সর্দার সাহেব, যেদিকে নিয়ে যাব ওরা সেদিকেই যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, কালকে আপনার জমি চাষ হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো রে। তা তো হবেই, ভাগ্যক্রমে এমন দুটো বউ পেয়েছিস। তবে সাবধান, বেশি লাভ করতে গিয়ে শেষে আবার বিপদে পড়িস না। এই নে টাকা, আগামীকাল সময় মতো চাষটা করে দিস। তাহলে আমি আসি রে। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। এদিকে দুই বউ বাড়িতে আসতে না আসতেই বল্টু শিয়াল বলে, এই যে ছোট বউ বড় বউ, তোমরা চলে এসেছো দুজনে। শোনো তবে, কালকে তোমাদের অর্ডার এসেছে, কাল সকালে সর্দারের জমিটা চাষ করে দিয়ে আসবে। কি গো দিদি, এই শ্বশুরের বেটা এসব কি বলছে? আমরা অন্যের হাল চাষ করতে পারবো না। কি, তোর এত বড় সাহস আমার মুখের উপর দিয়ে কথা বলিস? কাল সকাল সকাল সর্দারের জমি চাষ করে দিয়ে আসবি, নইলে এই দুই শালির পেটের খাবার একদম বন্ধ। যা, এখন তাড়াতাড়ি আমার জন্য রান্না করে নিয়ে আয়। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। এরপর শিউলি বলে, দিদি, এই শ্বশুরের বেটার অত্যাচার আর যে সহ্য হচ্ছে না দিদি, এবারে এর একটা ব্যবস্থা করতেই হবে। বাবা কি দেখে যে এই খারাপ শিয়ালের সাথে আমাদের বিয়ে দিয়েছিল, জীবনটা একেবারে তেজপাতা করে দিল। আচ্ছা ঠিক আছে, তা দেখা যাবে, এখন ঘরে চল দেখি, মেলা কাজ পড়ে আছে। এসব বলে তারা দুজন ঘরে চলে যায়। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন বল্টু শিয়াল পাপিয়া নামের এক শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে আসে। তাকে দেখে দুই বউ বলে, দিদি, এই দিদি, এই মেয়ে আবার কে গো, যে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে আছে? এই মেয়ে, কে তুমি? কি গো, এরা কারা গো? আমি তো এর বিয়ে করাবো। তা আপনারা বুঝি আমার ননদ টনদ হবেন, তাই না? আরে ছোট, এসব আমি কি দেখছি রে? শ্বশুরের বেটা, ঘরে দুটো বউ থাকতে তুই আবার বিয়ে করেছিস? আমাদের তো তুই মাঠে হাল চাষ করতে পাঠাস, তা এই বউকে দিয়ে তুই কি চাষ করতে পাঠাবি বল দেখি? কি, তার মানে এরা তোমার বউ? শালা আটখুরের বেটা, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? শেষমেশ কিনা এই সতীনের ঘর করতে হবে আমার। দাঁড়া, তোর বিয়ে করার স্বাদ আমি জন্মের জন্য ঘুচিয়ে দেব। ওরে ওরে, এই তিন বউ তো দেখছি আমাকে এবার লেবুর মতো চেপে চেপে মারবে। পালা বল্টু পালা, এই বয়সে তিন বউয়ের হাতে মার খেতে পারবো না, তার থেকে বরং এদের এখান থেকে পালাই যায়। আরে এই শ্বশুরের বেটা, এখন পালাচ্ছিস কোথায়? দাঁড়া, তোর বিয়ে করার সব মেটাবো, আজ তোকে দিয়ে এখন থেকে হাল চাষ করাবো। দাঁড়া বলছি শ্বশুরের বেটা, ও আমাদেরকে দিয়ে হাল চাষ করিয়েছে, এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। ওরে আমার গুলু গুলু বউরা রে, আমাকে এবার ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন কোনো বউ দিয়ে হাল চাষ করবো না। এই আমি কান ধরছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এরপর তারা তিন বউ মিলে বল্টু শিয়ালকে ধরে বাড়িতে নিয়ে যায়। শিমুলতলি বনে বল্টু নামের এক শেয়াল বাস করত। একদিন বল্টু শেয়াল বনে ঘুরতে বের হয়, আর হঠাৎই বল্টু শেয়াল কারো কান্নার আওয়াজ শুনতে পায়। আরে এই নিঝুম বনে কে এভাবে কান্না করছে? কান্নার আওয়াজ শুনে মনে হচ্ছে অন্য কোনো বাচ্চা কান্না করছে। এখন কি করি? একটু সামনে যায় দেখি, দেখি তো একটু সামনে গিয়ে। এ কথা বলে বল্টু শিয়াল একটু সামনে এগোতে থাকে, আর সে দেখে একটি বাচ্চা মাটিতে পড়ে কান্না করছে। হায় হায় হায়, এ আমি কি দেখছি? এ তো দেখছি একটা বাচ্চা, কিন্তু কে বাচ্চা এলো কোথা থেকে? আশেপাশে কাউকে তো দেখছি না। হায় আল্লাহ, এত ছোট বাচ্চাকে কে এভাবে ফেলে চলে গেছে? এখন আমি কি করি?
না, আমি একে এখন আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যেয়ে বাচ্চাটাকে খাওয়াতে হবে। আহারে, বড্ড খিদে লেগেছে মনে হয়। এসব বলে বল্টু শিয়াল বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে যায় আর বাচ্চাটিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। যাই যাই, এবার আমি মাঠ থেকে ছাগলগুলো নিয়ে আসি। এই বাচ্চাটা তো এখন ঘুমিয়েছে, তারপর দেখবো কি করা যায় বাচ্চাটাকে। এরপর বল্টু শিয়াল মাঠে ছাগল আনতে চলে যায়। এভাবেই 2 দিন কেটে যায়। আহারে, দুদিন তো পার হয়ে গেল, এই বাচ্চার খোঁজে তো এখনো কেউ এলো না। আমার তো বউ নেই, এই বাচ্চার দেখাশোনা কে করবে? আমি তো একা একা এর দেখাশোনা করতে পারবো না। এই বাচ্চার দেখাশোনার জন্য কোনো শিয়ালিনীকে বিয়ে করা লাগবে, কিন্তু আমি যে গরিব, আমাকে কে বিয়ে করবে? আচ্ছা, একটা কাজ করি, আমাদের বনে শেফালি শিয়ালিনীর কাছে যাই, দেখি শেফালির মায়ের সাথে কথা বলি, শেফালির সাথে আমাকে বিয়ে দেয় কিনা। এ কথা বলে বল্টু শিয়াল গোলাপি শিয়ালিনীর কাছে যায়। কাকিমা, কাকিমা, ও কাকিমা, বাড়িতে আছো গো? একটু বাইরে আসো তো। কে কে আমাকে ডাকছো? হ্যাঁ, কাকিমা, আমি বল্টু শিয়াল, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি তো না করতে পারবে না। কাকিমা, আমি একটা ছোট বাচ্চা কুড়িয়ে পেয়েছি, কিন্তু ওকে বড় করতে হলে একজন মায়ের প্রয়োজন। তুমি তো জানোই কাকিমা, আমার তো বউ নেই, তাই যদি তোমার মেয়ে শেফালিকে আমার সাথে বিয়ে দিতে, তাহলে ওই ছোট বাচ্চাটার একটা ক্ষতি হতো। কাকিমা, বল্টু শিয়ালের মুখে এমন কথা শুনে গোলাপি শিয়ালিনী বলে, ওরে হতচ্ছাড়া শিয়াল, তোর তো সাহস কম না? তোর মতো একটা বেকার ছেলে, যার কোনো চালচুলো নেই, ভালো বাড়ি ঘর নেই, তার সাথে দেব আমার মেয়ের বিয়ে? এই শেফালি, আমার মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো দেখি। আজ এই দুষ্টু পাজি শিয়ালকে ঝাড়ু মেরে আমার সকালের নাস্তা পূরণ করব। গোলাপি শিয়ালিনীর এমন কথা শুনে বল্টু শিয়াল এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ওরে বাবারে, অল্পের জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই তো কাকিমা আমাকে মেরে বিয়ের সাথ ঘুষিয়ে দিত। আমি কোন বিপদে পড়লাম রে বাবা! এখন আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করি? না, আর পাচ্ছি না, খুব ক্লান্ত লাগছে। দৌড়ে আমি হয়রান হয়ে গেছি, ওই পুকুর পাড়ে গিয়ে আমি একটু বিশ্রাম নেই। এসব বলে বল্টু শিয়াল পুকুর পাড়ে বিশ্রাম নিতে থাকে। আর তখনই বল্টু শিয়াল খিলখিল হাসির শব্দ শুনতে পায়। ওরে বাবারে, কার মনে এত ঢং রয়েছে? ওরে বাবারে, কার মনে এত ঢং লেগেছে? এভাবে খিলখিল করে হেসে গেছে, যে এভাবে খিলখিল করে হেসে চলেছে। আমি মরছি আমার জ্বালায়, উনি আছে ওনার খিলখিল হাসি নিয়ে। ওরে বাবারে, এর হাসিটা দেখছি আরো বেড়ে গেল। দেখি তো গিয়ে কে এভাবে দাঁত বের করে হাসে। এরপর বল্টু শিয়াল পুকুরের দিকে তাকায় আর সে দেখতে পায় একটি সুন্দরী পরী পুকুরে গোসল করছে। তাকে দেখে শিয়াল বলে, ওরে মা, তাহলে পরীটি এভাবে হাসি দিচ্ছে? ওরে বাবারে, এ আমি কি দেখছি? পরী তো দেখছি ওর জাদু দণ্ডটি পুকুরের উপর রেখে পুকুরে নেমে গেছে। এই জাদু দণ্ডটি দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ওর জাদু দণ্ডটি নিয়ে ওকে আমার বশে আনবো। এই জীবনে আমাকে কেউ বিয়ে করবে না। এই পরীটাকে বশ করে আমার কুড়িয়ে পাওয়া মেয়েটাকে দেখার জন্য রেখে দেব। এ কথা বলে বল্টু শিয়াল যেই না পরীর জাদুদণ্ডটি হাতে নেয়, অমনি পরী সেটা দেখে ফেলে আর বলে, এই তুমি আমার জাদুদণ্ড কেন নিলে? আমার জাদুদণ্ড আমাকে ফিরিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও আমাকে। না, আমি তোমাকে জাদু দণ্ডটি দেব না। আমি তোমাকে বসে আনার জন্য জাদু দণ্ডটি এনেছি, জাদু দণ্ডটি নিয়েছি। এইসব তুমি কি বলছো? তুমি আমাকে বসে আনতে চাও মানে? তুমি জানো আমি চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারি। এ কাজ তুমি আর করতে পারবে না, কারণ তো তোমার জাদু শক্তি আমার হাতে। তুমি তো এই জাদু দণ্ড ছাড়া এখন তো কিছু করতে পারবে না।
শিয়াল, এই কাজ তুমি করো না, না হলে আমি যে পরিরাজ্যে যেতে পারবো না। বলো কি করতে হবে আমাকে, আমি সব কাজ করতে রাজি। আচ্ছা ঠিক আছে, আমি এ লাঠি ভাঙবো না, তবে একটা শর্ত আছে, আমাকে তোমার বিয়ে করতে হবে। তুমি এসব কি বলছো? তুমি জানো না আমি একজন পরী, আর পরী হয়ে আমি একজন পশুকে বিয়ে করতে পারবো না। শেষ পর্যন্ত পরীকে কিনা শিয়ালের বউ হতে হবে। না না, এটা আমি করতে পারবো না, এ তো একেবারেই অসম্ভব। সবই সম্ভব, যদি তুমি আমাকে বিয়ে না করো, সত্যি সত্যি এই দণ্ড আমি ভেঙে ফেলবো। না না, এটা করো না। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। এরপর শিয়ালের সাথে পরীর বিয়ে হয়। শিয়াল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এবার তাহলে তুমি আমার জাদুদণ্ডটি আমাকে ফিরিয়ে দাও। শোনো পরে, আমি এই বাচ্চাটির জন্য তোমাকে বিয়ে করছি। এই বাচ্চাটাকে আদর যত্ন দিয়ে বড় করতে হবে, তারপর আমি ভেবে দেখবো তোমার জাদুদণ্ডটি দেওয়া যায় কিনা। শিয়ালের কথা শুনে পরী আর কিছুই বলে না। শিয়ালের কথা মতো পরী সেই ছোট্ট বাচ্চাটির দায়িত্ব নেয়। দেখতে দেখতে 10 বছর কেটে যায়। মা, ও মা, বাবা কখন ফিরবে? বাবাকে যে বলে দিলাম আমি মিষ্টি খাবো, বাবা এখনো মিষ্টি আনছে না কেন? মা, তুই ঘরে যা মা, তোর বাবা এক্ষুনি মিষ্টি নিয়ে ঘরে আসবে। যা মা, ঘরে যা। মায়ের কথা শুনে শিলা ঘরে চলে যায়, আর তখনই শেয়াল চলে আসে। কি গো, তোমাকে যে মেয়েটা বলেছিল মিষ্টি আনতে, আর তুমি কিনা খালি হাতে ফিরলে? আমার কাছে কোনো টাকা নাই গো। বাহ, তুমি তো আমার মেয়েটাকে খুব খেয়াল রাখছো। এখন তো আমার মেয়েটা অনেক বড় হয়েছে। আসলে পরিবল জানো, ও আমার নিজের মেয়ে না, আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম। ওর দেখাশোনার জন্য কেউ ছিল না, আর আমার মতো গরিবকে কেউ বিয়ে করতে চায়নি। তাই আমি ওর দেখাশোনার জন্য বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। এই নাও তোমার জাদুদণ্ড, তুমি এবার তোমার পরিরাজ্যে ফিরে যেতে পারো। শিয়ালের মুখে সব কথা শুনে পরীর মনে ভীষণ মায়া হয়। শোনো, তোমাদের সাথে থেকে থেকে আমি তোমাদের অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি আর কোনোদিনও পরীর রাজ্যে ফিরে যাব না। আমি তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। পরীর মুখে এমন মায়া ভরা কথা শুনে শেয়াল খুব খুশি হয়। এরপর থেকে শেয়াল তার পরিবউ ও কুড়িয়ে পাওয়া মেয়েকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে।